নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। আজকে আমি আলোচনা করব হাসদেও আরন জঙ্গল কোল ফিল্ড যে কভার করে নিয়েছে, এতগুলো কোল ব্লক তৈরি হয়েছে এবং সব থেকে আনফ্র্যাগমেন্টেড যে সেন্ট্রাল ইন্ডিয়ার সব থেকে বড় যে ফরেস্ট এবং বায়োডাইভার্সিটি রিচ, সেই ফরেস্টের বৃহৎ অংশ আজকে বিপন্ন এবং সেখানকার টোটাল হাসদেও আরন যে অঞ্চল, সেটা 1,70,000 হেক্টর এরিয়া নিয়ে তৈরি এবং সেটা বেশ কিছু অঞ্চল, সেখানে প্রায় 23টা কোল ব্লকস দিয়ে দেওয়া হয়েছে এবং তার মধ্যে বহু অঞ্চল আজকে সেখানকার যারা আদিবাসী এবং যে গাছপালা এবং সেখানকার যে বার্ডস থেকে শুরু করে, যে অ্যানিমালস থেকে শুরু করে এবং সব থেকে বৃহত্তম যে এলিফ্যান্ট করিডোর, টাইগার প্রজেক্ট, বিয়ার থেকে শুরু করে রেপটাইলসদের যে অভয়ারণ্য, সেই ফুসফুস বলা যায় যে সেন্ট্রাল ইন্ডিয়ার, সেই জঙ্গল আজকে বিপন্ন বহুদিন ধরেই। এবং আস্তে আস্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের যেটা তথ্য অনুযায়ী, যে যারা আদিবাসী আছেন তাদের মেন রিসোর্স হচ্ছে এই জঙ্গল এবং হাসদেও রিভার। এবং সম্প্রতি বেশ কিছু বছর আগে থেকে সেই হাসদেও আরন যে অঞ্চল এবং তার মধ্যে 2700 হেক্টর ফরেস্ট এরিয়া দেওয়া হয়েছে পারসা ইস্ট এবং কান্তাবাসান পিকেবি ব্লক যে কোলফিল্ড, যেটা রাজস্থান এনার্জি লিমিটেড, মানে ওদের যেটা এনার্জি যে স্টেট পাওয়ার, তাদের জন্য এই রাজস্থান RRUVNL এদের দেওয়া হয়েছে। কিন্তু RRUVNL এ দায়িত্বে যারা রয়েছে এই কোল ব্লকস থেকে, তাদের ম্যানেজ করছে, তাদের ম্যানেজিং যে এজেন্সি, সেটা হচ্ছে যে আদানি গ্রুপ, আদানি মাইন্স। এবং সেখানে বিস্তীর্ণ অঞ্চলে আজকে বিপন্ন সাধারণ মানুষ, সাধারণ আদিবাসী, তারা ভীষণভাবে বিপন্ন। এবং আজকে সেখানে ছত্তিশগড় বাঁচাও আন্দোলনের কনভেনার অলোক শুক্লা, যে দীর্ঘদিন ধরে সেখানে সক্রিয়, এবং আদিবাসী যে সংঘর্ষ কমিটি, যেটা হাসদেও অরণ্য বাঁচাও কমিটি, সেখানে বহু আদিবাসী মানুষ তারা দীর্ঘদিন ধরে সক্রিয় এই অরণ্যকে বাঁচাবার জন্য। কিন্তু 2022 সালে 43 হেক্টর ফরেস্ট এরিয়া ডিফরেস্টেশন করা হয়েছে এবং 2023-তে 93 হেক্টরস। বাকি আরো বহু অঞ্চল রয়েছে যেটা ডিফরেস্টেশনের জন্য, কারণ এটা ওপেন কোল মাইন্স। এবং সেখানে এই ওপেন কোল মাইন্সের জন্য পিকেবি যে প্রজেক্ট, তার ফার্স্ট ফেজের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং নিচে আন্ডার দ্য যে ল্যান্ড এরিয়া, সেখানে ধারণা করা হচ্ছে যে 5 বিলিয়ন টনস কোল সেখানে রিজার্ভ করা রয়েছে, রিজার্ভ আছে। এবং এই জন্য যে প্রথম যে পিকেবি ব্লক, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেখানে বহু ডিফরেস্টেশন হয়েছে এবং 15,000 থেকে 20,000 ট্রি বেশি কাটা হয়েছে, তার থেকে বেশি ট্রি কাটা হয়েছে। এবং আন্দাজ করা যাচ্ছে যে আরো 4 লাখ গাছ কেটে ফেলা হতে পারে এবং তাতে ভীষণভাবে বিপন্ন আজকে হাসদেও আরন এরিয়া এবং বিস্তীর্ণ অংশের আদিবাসী সমাজ এবং সেখানে তাদের জল জঙ্গল জমিনের যে অধিকারের জন্য তারা লড়াই চালাচ্ছে। আজকে আমরা আওয়াজ বেঙ্গলে পেয়েছি ছত্তিশগড় মধ্যপ্রদেশের দায়িত্বে আছেন ডক্টর নিউজ ব্রডকাস্ট নিউজ চ্যানেল, তার স্টেট এডিটর ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের শ্রী স্বরূপ ভট্টাচার্য মহাশয়, প্রখ্যাত সাংবাদিক, এবং দীর্ঘদিন ধরে উনি এই হাসদেও অঞ্চলের যে আন্দোলন উনি প্রথম থেকেই ইনি কভার করেছেন এবং সমস্ত ব্যাপারটি জানেন। আমরা আজকে জানবো ওনার থেকে যে আজকে হাসদেও কিভাবে এই প্রবলেমটা শুরু হলো এবং আজকে কি পরিস্থিতিতে রয়েছে, সেটা যদি আপনি বলেন। নমস্কার দাদা, আওয়াজ বেঙ্গলে স্বাগত আপনাকে। তো আমরা আলোচনা করছিলাম যে হাসদেও যে আনন্দের যে বাঁচাও আন্দোলন এবং সেই ডিফরেস্টেশন, এতগুলো গাছ কাটা হয়েছে এবং এতদিন ধরে মুভমেন্ট হচ্ছে, সেটা নিয়ে কংগ্রেস সময় শুরু হয়েছে, আজকে ভাজপার সময়
তো আপনি একটু বলুন যে প্রথম থেকে কিভাবে কি শুরু হলো, আজকে কি পরিস্থিতি। দেখুন, সবচেয়ে প্রথম তো সব যারা আমাদের ভিউয়ার্স তাদের আমি নমস্কার জানাই। আর দ্বিতীয় কথা, এখন যে আমরা হাসদেও অরণ্য নিয়ে যে কথাটা বলছি আমরা, সেই হিসাবে এটা বিগত অনেক বছর ধরে এই গাছ কাটা নিয়ে ওখানকার যে বাসিন্দা, যে আদিবাসী যারা, ওরা প্রথম থেকেই এর বিরোধে ছিল। কিন্তু এখন যে স্থিতি যে যেরকম দেখা যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে যে রেষারেষি যে ব্যাপারটা, ওটা বিগত কয়েক বছর ধরে বেশ বেড়ে চলেছে। বেড়ে চলার কারণ হচ্ছে, কেন কি হাসদেও অরণ্যের যে আমাদের যে এরিয়া যেটা, ওটাকে সেন্ট্রাল এসে যদি আমরা বলি না, আমরা যেরকম আমাদের শরীরে যেরকম কি লাংস থাকে, ওটা আমাদের একটা লাংস, পুরো সেন্ট্রাল ইন্ডিয়ার লাংস ওটা। কিন্তু লাংস যদি আমাদের না থাকে, তো আমরা শ্বাস কোথার থেকে নেব? এনভায়রনমেন্ট পুরো দমে নষ্ট করে দেওয়া হয়েছে। এর ফার্স্ট ফেজ যেটা আরম্ভ হয়েছিল, এর মধ্যে আমি যে প্রাইভেট যে কোম্পানি আদানি গ্রুপ, ওকে নিয়ে এটা আরম্ভ হয়েছিল যে আদানি গ্রুপকে সেন্ট্রাল গভর্নমেন্ট ও জায়গাটাকে দেবে, যেটাকে বলে পারসা ইস্ট কেতে বাসেন, মানে PEKB। তো এই জায়গাটা যে ফার্স্ট ফেসে দেওয়া হয়েছে, সেখানে আপনি যেরকম পুরো ডিটেল যে আপনি বললেন যে কিরকম গাছ কাটা হয়েছে, এটা একেবারে সত্যি কথা যে ওখানে একটা গাছ কাটার জন্য অনেক বেশি বিরোধ হয়েছিল। এমনকি এই 2018-তে যখন ভূপেশ বাঘেল এখানকার গভর্নমেন্টে যখন CM ছিলেন, তো সেই সময় ওখানে যা দেখা গেছে, যে স্থিতি আমরা দেখেছি নিজের, আমাদের যে সাংবাদিকদের ওখানে যাওয়া অসুবিধা হয়ে গেছিল। এমনকি পুলিশ আর CRPF যে গার্ড লাগিয়ে কাউকে আসতে দেওয়া হয়নি। আর যে আরা মেশিন যে থাকে ইলেকট্রনিক যে দিয়ে, ওই দিয়ে পুরো গাছ কাটা হয়েছে। মানে গাছকে সোজা সোজা একেবারে হত্যা করা হয়েছে, এটা যদি আমরা বলি তো কোনো বড় কথা না। তো এখন যে হিসাবে যেরকম দেখা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের যে ব্যাপারটা, যে ওটাতে সবচেয়ে বেশি দেখা গেল যে দুজনের রেষারেষিতে, যে ওখানকার যে বাসিন্দা আদিবাসী যে রয়েছে, ওদের সবচেয়ে বেশি অসুবিধা। আর ওদের অসুবিধার জন্যই ওখানে লোকেদের মধ্যে ওখানে ডিসপিউট অনেকগুলো দেখা যাচ্ছে। তো এখন মেন যে আপনি যে বলছেন যে এখানকার অবস্থাটা কি কিরকম রয়েছে, আলোক শুক্লা যে এনভায়রনমেন্ট নিয়ে অনেক এক NGO নিয়ে অনেক আগে বেড়েছিল, এই নিয়ে উনি আলোক শুক্লা ছত্তিশগড় যে রাজ্যপাল, গভর্নর, ওনাকে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, জ্ঞাপন দেওয়া হয়েছিল যে এই যে এর বিরোধ যেটা হয়েছে আদিবাসীরা করেছে, এইটার উপরে একটা কমিটি বসিয়ে এটাকে একটা যাঁচ করা হোক, যেটা কি ঠিক না খারাপ এটা। কিন্তু এখন পর্যন্ত প্রায় 5 বছর হয়ে গেছে, 5 বছরের মধ্যে কোনো রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এই আর রিপোর্ট না দেওয়ার কারণেই এরকম অবস্থা হলো যে ওখানকার যে আদিবাসীরা এখন সোজা সোজা সামনে ফ্রন্ট লাইনে এসে বিরোধ আরম্ভ করেছে। এখন যে বিরোধ যেটা রয়েছে, তো বিরোধ বেশ আগে বেড়ে গেছে। এখন দেখা এটাই যাবে যে এখন সেন্ট্রাল যেরকম নরেন্দ্র মোদী থার্ড রাউন্ডে এসছেন প্রাইম মিনিস্টার, ছত্তিশগড় গভর্নমেন্টও কংগ্রেস থেকে এবার বিজেপিতে, আবার বিজেপিতে এসে গেছে। বিষ্ণুদেব সায় এখন মুখ্যমন্ত্রী। এখন এটা দেখতে হবে যে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মধ্যে কিরকম আলোচনা হয় আর বিবেচনার পরে কি দায়িত্বটা এর আগে হবে। কেন কি ফার্স্ট ফেজ তো কাটা হয়ে গেছে, এবার সেকেন্ড ফেজের জন্য যেটা PEKB, যেটা ওটার জন্য আরো গাছ কাটার জন্য, ওটা হতে পারে যে এগ্রিমেন্ট হবে, আর ওটার জন্য আরো গাছ কাটা হবে, আর ওখানে এনভায়রনমেন্ট আরো খারাপ হয়ে যাবে। তো এখানে একটা কথা তথ্য, যেটা 2700 হেক্টরের মধ্যে 1900 হেক্টর হচ্ছে ফরেস্ট ল্যান্ড এবং বায়োডাইভার্সিটি রিচ, যেটা PEKB ব্লক এবং পাটসা যে এরিয়া, তার মধ্যে 841 হেক্টর যে ফরেস্ট ল্যান্ড, এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে ফেলা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এবং 402 একর এর মধ্যে হচ্ছে লোকাল ভিলেজ যে এরিয়া এবং তারা মানুষজন, এবং সেখানে হাসদেও যে রিভার, যে একটা বড় গুরুত্বপূর্ণ যে জলের সোর্স, এবং সেই জলের সোর্স দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে এবং বহু জায়গাতে শূন্য হয়ে গেছে, জল শূন্য, কারণ ওপেন মাইন্স ব্লক, ওপেন কোল ব্লকস। স্বাভাবিকভাবেই সেখানে এতগুলো মানুষ এত বছর ধরে বসবাস করছেন, তাদের নিজস্ব এরিয়া, তারা আদিবাসী মূলবাসী,
তো তাদের আজকে স্বার্থ না দেখে, শুধু তাই নয়, এই যে আপনি বললেন যে লাংস এবং সেন্ট্রাল ইন্ডিয়ার, অবভিয়াসলি আমি ভারতেরও লাংস বলতে পারি এই বিস্তীর্ণ যে অঞ্চল, কারণ এখানে 82 ধরনের পাখি পাওয়া গেছে, 82 প্রজাতির, 180 প্রজাতির বেশি অ্যানিমেলস আছে, সেখানে টাইগার আছে, সেখানে ভালুক আছে, বিয়ার আছে, এবং রেপটাইলস প্রচুর আছে, প্রচুর বাটারফ্লাই, এবং সব থেকে বড় যেটা হচ্ছে এলিফ্যান্ট, যেটা করিডোর প্রজেক্ট অঞ্চল আছে। কারণ এই জঙ্গলটা নির্মূল করার সঙ্গে সঙ্গে এই হাতিদের, এলিফ্যান্টদের, ওয়াইল্ড এলিফ্যান্ট আরবান এরিয়াতে এসে সেখানে কিন্তু তারা এসে যাচ্ছে, সাধারণ মানুষের প্রচুর তারা বিপন্ন। একদম এবং একটা জিনিস আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালাচ্ছেন যারা মূলবাসী আদিবাসীরা, তারা জল জঙ্গল জমিনের জন্য লড়াই চালাচ্ছেন, জলের জন্য লড়াই চালাচ্ছেন, জমিন তাদের অধিকারের জন্য, কারণ তারা বহু বছর ধরে তারা বংশ পরম্পরায় তারা ভীষণভাবে নির্ভরশীল এই জঙ্গলের উপরে। তো আজকে সেন্ট্রাল এবং স্টেটে, ছত্তিশগড়ে আজকে বিজেপি সরকার এবং সেন্ট্রালে তো বিজেপি সরকার আছেই, তো আদানি গ্রুপকে নিয়ে যে এই যে এত বেশি বিতর্ক, সেটা নিয়ে একটু কিছু বলুন, যে আদানি যে এরা নিয়েছেন পিকেবি প্রজেক্টটাকে, তো এদের ভূমিকাটা ঠিক কিরকম, বা এটা দেখুন, নিয়ে আদানি গ্রুপকে যে দেওয়া হয়েছে এটা প্রথম থেকেই এর বিরোধ হয়েছিল। কেন কি এটা যেরকম সূত্র যেরকম বলে যে আদানির সাথে পিএম মোদির সাথে বেশ ভালো রিলেশন আছে, সেই রিলেশনের ক্ষেত্রে ওনাকে এটা পিকেবি প্রজেক্টটা দেওয়া হয়েছে। পিকেবি প্রজেক্টের দেওয়ার জন্য এখানে যে আপনি যেরকম বললেন, ওখানে অ্যানিমালস আর এনভায়রনমেন্ট অনেকগুলো লোকসান এখানে হবে এখানে। কেন কি যেরকম এলিফ্যান্ট করিডোর, যেটা এলিফ্যান্ট করিডোর এটা অনেক বড় একটা প্রজেক্ট, ছত্তিশগড় গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টেরও এটা। কিন্তু যদি আমাদের হাতি করিডোর, যেটাকে এলিফ্যান্ট করিডোর যেটা বলা হয়, তো ওটাকে যদি ওখানে জঙ্গল যদি কেটে দেওয়া হয়, তো অবভিয়াসলি হাতি বা অন্য যে জানোয়ার ও একবার আরবান এরিয়াতে আসবে, ওখানে যারা মানুষ বাসিন্দা যারা, ওদের অনেক অসুবিধা ও অনেক মারা যেতে পারে। কেন কি জঙ্গলের যে পশু যদি রাস্তায় এসে যায়, তাহলে ওদের তখন তো ওটা তো বিধ্বংস হয়ে যাবে, ও তো মার কাট আরম্ভ করে, যেরকম এখন কয়েক বছর আগেও আমরা দেখছি, এখনো দেখছি যে আরবান এরিয়াতে হাতি ঢুকে যাচ্ছে। কারণ ওরই যে আমরা জঙ্গল কেটে দিচ্ছি, জঙ্গল কেটে দেওয়ার ক্ষেত্রেই যে এলিফ্যান্ট হোক বা অন্য জানোয়ার হোক, ওরা সামনে এসে যাচ্ছে। আদানির ব্যাপার যদি আমরা বলছি, আমরা যেরকম আদানি ফার্স্ট ফেজে যেরকম পুরো গাছ কেটেছে, সেকেন্ড ফেজেও কেটে দিয়ে এখন ওখানে ওপেন কোল মাইন্স যেটা, ওটাকে করে ওরা, আদানির ব্যাপার হচ্ছে এটা যে আমি যদি ওখানে কোল মাইন্স লাগাবো, তো এখানকার যে আদিবাসী এরিয়া যারা বাসিন্দা থাকে, ওদের আমি রোজগার দেব। কিন্তু রোজগারের ক্ষেত্রে যদি জল আর জঙ্গল আর জমি, এই তিনটেই যদি না পাওয়া যায়, তো ওখানে বাসিন্দা থাকবে কোথা থেকে? এখানে একটা কথা আমরা ইনফরমেশন যেটা পেয়েছি, সেটা হচ্ছে যে এই যে আদানি গ্রুপস বেশ কিছু আদিবাসী কে তাদের সই সংগ্রহ করা হয়েছে গ্রামের, এবং যারা মানে কনভেনার ওখানে অলোক শুক্লা আছেন, বা যারা সংঘর্ষ, যারা কমিটি, যারা আন্দোলন করছেন, তারা বলছেন যে অনেক ফেক সাইন হয়েছে, যে তারা জমি দিচ্ছে স্বেচ্ছায়, সেটা আদপই নয়, এরকম কিছু ঘটনা সামনে এসছে। এটাও একবারে সত্যি কথা যে আলোক শুক্লা এই নিয়ে অনেকবার গভর্নমেন্টকেও লিখেছে, গভর্নরকেও লিখেছে, এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টকেও একটা লেটার দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওর বিষয়ে কোনো কিছু না তো ওর মধ্যে যাচ করা হয়েছে না কিছু হয়েছে। তো এর মধ্যে এর মেন কথাটা এটা হলো যে ওখানকার যে আদিবাসী যারা, ওখানে সূত্র এটা জানাচ্ছে যে কিছু আদিবাসী যে রয়েছে সে আদানি গ্রুপের দিকে গেছে, আর কিছু আদিবাসী যে রয়েছে ও চাইছে যে জল জঙ্গল আর জমিন এটা বেঁচে থাকুক, আমাদের কোল মাইন্স আমাদের চাই না। কিন্তু এইটা যে দেখা যাচ্ছে যেরকম যে সিগনেচারের ব্যাপারটা আসছে, সিগনেচারের ব্যাপারে তো এরকম শোনা গেছে যে ওর মধ্যে ফেক সাইনও হয়েছে, যে লোক মরে গেছে তার নামেও ওর মধ্যে সাইন হয়েছে। তো এরকম যদি একটা কোনো সেন্ট্রাল প্রজেক্ট, এটা সেন্ট্রাল প্রজেক্টের মধ্যে যদি এরকম হিসাবে যদি দেখা যায়, তো ওটা তো খুবই চিন্তার বিষয় এটা। কিন্তু এটা যেটা আলোক শুক্লা যে লিখেছে যাঞ্চ করার জন্য, এটা সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, যে এটাকে চেক করা যে ফেক যে সিগনেচার হয়েছে ওটা কি ঠিক বা সত্যি, এটা সেটাকে আগে চেক করা উচিত। কিন্তু এখন পর্যন্ত কোনো রকম হয়নি। এদিকে এটাও ব্যাপার দেখা যাচ্ছে যে সেকেন্ড ফেজে যে ওখানে গাছ কাটা হবে, সেকেন্ড ফেজে গাছ কাটা হবে, যে ওখানে গাছ কাটার জন্য সব
তৈরি হয়েছে যে এরপর এখন কেন কি নতুন গভর্নমেন্ট এসছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, তো এরপরে হতে পারে কয়েকদিনের মধ্যে ওখান থেকে একটা অর্ডার বেরোবে আর এখানে আবার ওই সেই আগের মতনই ওরকম সিআরপিএফ দাঁড়িয়ে থেকে ওরা গাছ কাটবে। এখানে একটা জিনিস বলি যে যেটুকু আমরা দেখেছি যে এই যে হাসদেও অরণ্য যে বিস্তীর্ণ যে অঞ্চল, সেটা ছত্তিশগড়ের কোরবা, সুরজপুর এবং সরগুজা এই ডিস্ট্রিক্ট নিয়ে এই এতটা বিস্তীর্ণ অঞ্চল আছে। কিন্তু এর মধ্যে এই যে কোল ফিল্ড যে অঞ্চলটা, ম্যাক্সিমাম যে পিকেবি ব্লকসটা, সেটা দেয়া হয়েছে রাজস্থান, যে RRVUNL যে রাজস্থান যে রাজ্য উদ্যোগ, যে ইলেকট্রিসিটি যে পাওয়ার ওদের জন্য দেওয়া হয়েছে। তো সেটা ছত্তিশগড়ের যে অঞ্চল, অথচ রাজস্থানের ইলেকট্রিসিটির জন্য বা রাজস্থানের ইয়ের জন্য দেওয়া হচ্ছে। এইটা একটা বিরোধ কিছু হয়নি ছত্তিশগড় এখানে থেকে? বিরোধ অনেক হয়েছিল, কেন কি এর আগেও এমনকি যখন ভূপেশ বাঘেল এখানে এক্স সিএম যখন এখানে ছিল, যেখানে 2020-তে রাজস্থানের সিএম গেহলোত এখানে এসে অনেকবার মিনতি করেছিল ভূপেশ বাঘেলের থেকে যে আমাদের ইলেকট্রিসিটি দেওয়া হোক, কিন্তু ভূপেশ বাঘেল সেই সময় একেবারে ডিনাই করে দিয়েছিল যে না, আমি ছত্তিশগড়ের ইলেকট্রিসিটি আমি রাজস্থানকে আমি দিতে পারবো না, আর এই ক্ষেত্রে আমি না তো এখানে কোল মাইন্স বা এটা আমি পারমিশন দেবো। তো এই নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টও অনেক বিরোধ হয়েছিল সেই সময়। সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর কাছেও গেহলোত গিয়েছিল, কেন কি ওই পার্টি কংগ্রেসেরই লোক সিএম ছিলেন উনি, আর এখানেও সিএম ছিলেন ভূপেশ বাঘেল, সেই নিয়ে অনেক আলোচনাও হয়েছিল। কিন্তু যদি দেখা যায় তো এর মধ্যে ছত্তিশগড়কে যত, কেন কি ছত্তিশগড় যে ইলেকট্রিসিটিতে সারপ্লাস, তো এখানকার যে ইলেকট্রিসিটি এখান থেকে যে কয়লা আর এখান থেকে সব বের করে ওরা রাজস্থান আর গুজরাটকে দেওয়ার জন্য, ইলেকট্রিসিটি দেওয়ার জন্য এখানে পুরো তৈরি করছে প্রজেক্ট, যে এটা মেন যে প্রজেক্ট এটা ওটা এখান থেকে তৈরি হচ্ছে। এটা এটা কি বলে বিচার করা বড় মুশকিল এটা, কেন কি এটা ছত্তিশগড়ের জমি আর আমরা দেব রাজস্থান আর গুজরাটকে, আর এখানকার লোক কিছুই পাবে না। তো এটা তো আমার মনে হয় যে এটা খুবই এটাকে কি বলে মিসম্যানেজমেন্ট। ঠিকই ঠিকই। এবং এর সঙ্গে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে এই ছত্তিশগড়ে আজকে বিজেপি সরকার এবং সেন্ট্রালে বিজেপি সরকার, তো সেক্ষেত্রে কি এই পিকেবি প্রজেক্ট আরো বেশি সামনের দিকে এগিয়ে আসবে, আরো গাছ কাটা হবে এবং আদিবাসীদের জন্য যে চিন্তা ভাবনা যে চেষ্টা করা হচ্ছিল কংগ্রেস সরকারের সময় কিছুটা হলো, এখন হয়তো সেটা সেই স্বার্থ রক্ষা হবে না। তো সেক্ষেত্রে ওরা ওদের যে সেফটির জন্য, ওদের বাঁচার জন্য যে আন্দোলন করছেন ওখানকার যে মূলবাসী আদিবাসীরা, এবং সেটা এই মুহূর্তে তাহলে পরিণতি কি হতে পারে এই বিজেপি সরকারের সময়, যখন স্টেটে বিজেপি এবং সেন্ট্রালে কোয়ালিশন বিজেপি সরকার আছে? দেখুন, এটাকে এখন বিজেপি এরা বলে ডাবল ইঞ্জিন কি গভর্নমেন্ট, ঠিক আছে, ডাবল ইঞ্জিনের গভর্নমেন্ট যেটা রয়েছে, যে কেন কি কেন্দ্র আর সেন্ট্রাল আর স্টেট দুটি বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরে এখন যে সেকেন্ড ফেজ যে আদানি যে বলছে যে পিকেবির প্রজেক্ট আবার আগে বাড়ানো হবে, তার মানে গাছ কাটা হবে, যেটুকু গাছ বেঁচে রয়েছে সেটাও থাকবে না। তো যখন থাকবে না, তো আদিবাসীরা এখন নিজে ঘর থেকে বাইরে বেরিয়ে একেবারে রোডে বসে রয়েছে যে আমরা এরপরে কোনো মতেই গাছ আমরা কাটতে দেব না। কিন্তু এখন যদি গভর্নমেন্ট যদি যেরকম গতবার যেরকম ফার্স্ট ফেজের সময় হয়েছিল যে সিআরপিএফ আর পুলিশকে দাঁড় করিয়ে গাছ কাটিয়েছিল, এবারও যদি ওরকম হয় তো আগে অনেক বিধ্বংস হতে পারে। আর দ্বিতীয় কথা, এখানে আদিবাসীরা এও বলেছে যে এবার আমরা ছাড়বো না, তার মানে এবার ওরা অনেক কিছু উগ্র হয়ে আগে বাড়তে পারে, আর এখানে অনেক অনেক ঘটনা আরো ঘটতে পারে। তো আপনি প্রখ্যাত সাংবাদিক এবং দিনের পর দিন ধরে ছত্তিশগড় মধ্যপ্রদেশের নানা ঘটনা নিয়ে আপনি কভার করেছেন, এবং গ্রাউন্ড রিপোর্ট থেকে শুরু করে নানা বিষয়ে আপনি ভীষণভাবে স্পেশালিস্ট। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনার দিক থেকে সলিউশন কি, মানে এর কিভাবে মানুষের স্বার্থ রক্ষা হবে এবং জল জঙ্গল জমি মানে গাছপালাগুলো বাঁচানো যাবে, আর এই ওপেন মাইন্ডস যেটা, সেক্ষেত্রে কিছুটা হলেও অন্তত গাছপালা বাঁচিয়ে কিভাবে কি করা সম্ভব, এবং সেটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, আমার মতে তো এরকম যে আমিও একটা নাগরিক এখানে, আমরাও দেখছি যে এনভায়রনমেন্ট কত খারাপ হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। আমরা নিজেদের আমরা নিজেরা বাঁচতেও পারছি না, নিজের ঠিক মতন শ্বাস নিতেও পারি না, অনেক রোগ আমাদের হয়ে গেছে। অনেক লোক আছে যে এরকম এরকম রোগ হয়েছে যে এনভায়রনমেন্ট ওর মধ্যে খারাপ করার জন্যই আমরা এই ভুগছি আমরা এটা। তো আমার হিসাবে
জঙ্গল যেটাকে ওটাকে না কেটে যদি অন্য কোনো রাস্তা বের করা যেতে পারে, ওপেন কাস্ট মাইন্স যদি আমরা বের করতে পারি অন্য অন্য জায়গায়, এমনি তো না যে মিনারেলস এখানে নেই, ছত্তিশগড় পুরো মিনারেলসে ভরা। হ্যাঁ। তো এখানে অন্য জায়গাও হতে পারে যে হাসদেও কি খালি ওই হাসদেওর দিকেই কেন দেখা হচ্ছে, হাসদেও ছেড়েও তো অন্য জায়গায় যেতে পারে। তো ওতে কি হবে যে আমাদের এনভায়রনমেন্টও বাঁচবে, যে আদিবাসী যারা জল জঙ্গল আর জমি এই তিনটে নিয়ে যে আগে বাড়ছে, যেটা ওদেরও নিজের জায়গা নিজের সবকিছু থাকবে, ওরা নিজের চাষি যে কাজ করা সেটা করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো যে এরা যে বিড়ি পাত্তা যে বানায় তেন্দুপাত্তা, তেন্ডুপাত্তা। তেন্দুপাত্তার যে সবচেয়ে বড় জঙ্গল, আর এগুলো যদি খারাপ হয়ে যায় হ্যাঁ। তো এদের নিজেদের যে ব্যবসা, যেটা পারম্পরিক যে ব্যবসা হ্যাঁ। সেটা খারাপ হবে। তো আমার হিসাবে যে এটাকে ওপেন কাস্ট মাইন্স, এটা অন্য জায়গায় একটাকে সেট করা উচিত। আর ওখানে ছত্তিশগড়ের যে এখানকার যে বাসিন্দা যারা, তাদেরই কাজ দিক, অন্য স্টেট থেকে লোক এনে ওদের রোজগার না দেওয়া হোক। তো আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে প্রখ্যাত সাংবাদিক শ্রী স্বরূপ ভট্টাচার্য মহাশয়ের বাস্তব ওনার অভিজ্ঞতা, দীর্ঘদিন কভার করেছেন হাসদেও সম্পর্কে, সম্পূর্ণ ডিটেলস জানেন। তো আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় বেশ কিছু তথ্য ওনার থেকে জানলাম, এবং আমরা আশা করি যে পরবর্তী সম্প্রতি যে সরকার এসেছে এটা নিয়ে ঠিকভাবে চিন্তা ভাবনা করবে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে, যারা ওখানকার আদিবাসী, মূল আদিবাসী এবং প্রকৃতিকে বাঁচিয়ে রেখে কিভাবে মাইন্স অন্য জায়গায় ওপেন করা যায়, অন্তত এই জঙ্গলকে বাঁচিয়ে, যেটাকে সেন্ট্রাল ইন্ডিয়ার লাংস বলা যায়, মানে এটা আমাদের ইন্ডিয়ার লাংস বলা যায়। তো সেটাকে বাঁচিয়ে যাতে সারা ভারতের জন্যই সেটা পরিবেশের জন্য ভীষণভাবে উপকারী এবং লাভদায়ক হবে, এবং মানুষের জন্য ভীষণভাবেই সেটা স্বাস্থ্যকর। তো আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি। নমস্কার দাদা, অনেক ধন্যবাদ আপনার আসার জন্য। আর আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল। আমরা সামনের দিনে নিয়ে আসবো এরকম সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে, কিছু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনারা পাশে থাকুন। জয় ভারত, জয় বেঙ্গল।